Hello friends, this is Payal. Welcome to Train Your Brain PSP. I hope তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও খুব ভালোভাবে চলছে। সো আজকের ক্লাসে আমরা WBCS মেন্স 2023 পেপার 5 নিয়ে আলোচনা করব। পেপার 5-এ আমাদের ইন্ডিয়ান পলিটি এবং ইন্ডিয়ান ইকোনমি থেকে 200টা এমসিকিউ থাকে। তো আজকের ক্লাসে আমরা মেইনলি ইন্ডিয়ান পলিটি থেকে যে 100টা এমসিকিউ এসেছিল সেই এমসিকিউগুলো নিয়ে ইন ডিটেলস আলোচনা করব। ওকে, তো এর আগের দুটো ক্লাসে আমরা পেপার 3 এবং পেপার 4 নিয়ে আলোচনা করেছি। তোমরা সেই ক্লাস দুটো না দেখে থাকলে অবশ্যই দেখে নিও, ডেসক্রিপশন বক্সে ক্লাসের লিঙ্ক দেওয়া আছে। এই সমস্ত ক্লাসগুলো কিন্তু তোমাদের আপকামিং মিসলেনিয়াসের জন্য খুবই হেল্পফুল হবে। ওকে, তাহলে চলো আমাদের আজকের ক্লাসটা আমরা শুরু করি। তো আজকের প্রথম প্রশ্ন, দ্য অরিজিনাল কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হ্যাড হাউ মেনি আর্টিকেলস অ্যান্ড শিডিউলস। তো অরিজিনাল বলা হয়েছে, অর্থাৎ যখন ভারতের সংবিধানকে এনাক্ট করা হয়েছিল সেই সময় কতগুলো আর্টিকেল ছিল এবং কতগুলো শিডিউল ছিল। 392 আর্টিকেলস এবং 7 শিডিউলস। অপশন বিতে আছে 395 আর্টিকেলস এবং 8 শিডিউলস। অপশন সি 395 আর্টিকেলস এবং 6 শিডিউলস। অপশন ডিতে আছে 396 আর্টিকেলস এবং 4 শিডিউলস। তো অপশন বি আমাদের কারেক্ট অপশন হবে। 395টা ধারা এবং 8টা শিডিউল অরিজিনাল কনস্টিটিউশন অফ ইন্ডিয়ায় ছিল। পরবর্তীকালে বিভিন্ন অ্যামেন্ডমেন্টের পরে কিন্তু অনেকগুলো আর্টিকেল এবং শিডিউলকে অ্যাড করা হয়েছে। বর্তমানে 448টা আর্টিকেল এবং 12টা শিডিউল ভারতের সংবিধানে রয়েছে। ওকে, তো কোশ্চেন 1 হয়ে গেল অপশন বি। কোশ্চেন 1কে আরও দুবার রিপিট করা হয়েছে সেম পেপারে। কোশ্চেন 74-এ বলা হয়েছে কতগুলো শিডিউল আছে এবং কোশ্চেন 95-এ বলা হয়েছে কতগুলো আর্টিকেল আছে। তো এটা এত বড় একটা পরীক্ষার কোশ্চেন পেপার, এখানে একই প্রশ্নকে দুবার তিনবার করে দিয়ে দেওয়ার কোনো মানে হয় না, কিন্তু দিয়েছে পিএসসি, কিছু করার নেই। আরও 4টা প্রশ্ন এরকম পাবে যেখানে কিন্তু একই প্রশ্নকে রিপিট করা হয়েছে। তো খুবই বাজে একটা ব্যাপার। যাই হোক, কোশ্চেন 1-এর উত্তর আমাদের অপশন বি হলো। নেক্সট কোশ্চেন আমরা দেখব কোশ্চেন 2। দ্য পঞ্চায়েত সিস্টেম ওয়াজ ইন্ট্রোডিউসড আফটার দিস অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন। সংবিধানের কততম সংশোধনী আইনের পরে আমাদের পঞ্চায়েত সিস্টেমকে ইন্ট্রোডিউস করা হয়েছে? 65, 68, 72 নাকি 73? অপশন ডি আমাদের উত্তর হয়ে যাবে। 1992 সালে 73তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা পঞ্চায়েত সিস্টেমকে ইন্ট্রোডিউস করা হয়েছে। অ্যাড করা হয়েছে আর্টিকেল 40-তে, 40তম ধারাতে, এবং তার সাথে সাথে 9 নম্বর পার্টটা অ্যাড করা হয়েছে এবং 11তম শিডিউলও কিন্তু অ্যাড করা হয়েছে এই 73তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা। ওকে, তো কোশ্চেন 2 এর উত্তর হয়ে গেল অপশন ডি। নেক্সট প্রশ্ন আমরা দেখব কোশ্চেন 3। দ্য অরিজিনাল কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ হ্যান্ড রিটেন বাই। তো ভারতের যে সংবিধান সেটাকে হাতে লিখেছিলেন কে? অরিজিনালি হাতে কে লিখেছিলেন? রফি আহমেদ কিডওয়াই, প্রেম বিহারী রায়জাদা, কৈলাসনাথ, এবং অপশন ডিতে আছে কানাইলাল। তো অপশন বি আমাদের কারেক্ট অপশন হয়ে যাবে। প্রেম বিহারী নারায়ণ রায়জাদা তিনি ভারতের সংবিধানকে হাতে লিখেছিলেন, নিজের হাতে লিখেছিলেন। তো কোশ্চেন 3-এর উত্তর হয়ে গেল অপশন বি। কোশ্চেন 4, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম লাইফ অফ অ্যান অর্ডিন্যান্স প্রোমালগেটেড বাই প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? তো যখন পার্লামেন্টের সেশন অফ থাকে তখন যদি আর্জেন্ট কোনো আইনের দরকার হয় সেক্ষেত্রে প্রেসিডেন্ট অর্ডিন্যান্স জারি করতে পারেন 123 নাম্বার আর্টিকেল দ্বারা। তো এই অর্ডিন্যান্সের লাইফ টাইম কতদিন থাকে? 7 মান্থস, 5 উইকস, 8 মান্থস। অপশন সিতে আছে 6 মান্থস, 6 উইক, এবং অপশন ডিতে আছে 1 ইয়ার। তো অপশন সি আমাদের কারেক্ট অপশন হবে। 6 মাস এবং 6 সপ্তাহ সেই অর্ডিন্যান্সের কিন্তু লাইফ থাকে। তার মধ্যে যদি দুটো হাউসের থেকে মানে পাস হয়ে যায় তাহলে সেটা অ্যাক্টে পরিণত হয়, এবং যদি না হয় তাহলে কিন্তু সেটা ক্যান্সেল হয়ে যায়। তাই জন্য আমাদের অপশন সি উত্তর হয়ে গেল 6 মান্থ এবং 6 উইক। কোশ্চেন 4 হয়ে গেল কোশ্চেন 5। ইন হুইচ ইয়ার ডিড গোয়া বিকাম দ্য 25th স্টেট অফ ইন্ডিয়া? ভারতবর্ষের 25তম স্টেট হিসেবে গোয়া কত সালে স্বীকৃতি লাভ করে? 1987, 1988, 1989 নাকি 1990? অপশন এ আমাদের কারেক্ট অপশন হবে। 1987 সালে গোয়া ভারতের 25তম রাজ্য হিসেবে স্বীকৃতি লাভ করেছিল। কোশ্চেন 5 হয়ে গেল। কোশ্চেন 6 আমরা দেখব কি আছে। কোশ্চেন 6, চিফ মিনিস্টার্স অফ অল দ্য স্টেটস আর এক্স অফিসিও মেম্বার্স অফ দ্য। এক্স অফিসিও মানে পদাধিকার বলে, যে সিএম থাকবে সেই কিন্তু মেম্বার হবে সেই কমিশনের। কোন কমিশন? প্ল্যানিং কমিশন, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। এই দুটোরই কিন্তু উত্তর হতো, কিন্তু বর্তমানে এই দুটো কমিশন আর এক্সিস্ট করে না, কারণ এই দুটোর পরিবর্তে এখন নীতি আয়োগ চলে এসেছে। তাই জন্য আমাদের উত্তর হয়ে গেল অপশন সি, ইন্টারস্টেট কাউন্সিল। ওকে, তো কোশ্চেন 6 হয়ে গেল অপশন সি। কোশ্চেন 7, এ বিল ক্যান নট বিকাম অ্যান অ্যাক্ট অফ পার্লামেন্ট ইন ইন্ডিয়া আনলেস অ্যান্ড আনটিল। একটা বিল ততক্ষণ পর্যন্ত অ্যাক্ট হবে না যতক্ষণ না ইট ইজ পাসড বাই দ্য লোকসভা,
লোকসভা থেকে তো পাস করতে হবে, কিন্তু লোকসভা পাস করলে কিন্তু সে একটা অ্যাক্ট হবে না। তো অপশন এ কিন্তু হলো না। অপশন বিতে বলেছে ইট ইজ পাসড বাই দ্য রাজ্যসভা। রাজ্যসভা থেকেও সেটাকে পাস করতে হবে, কিন্তু শুধুমাত্র রাজ্যসভা থেকে পাস করলেই হবে না। ইট ইজ পাসড বাই বোথ দ্য লোকসভা অ্যান্ড রাজ্যসভা। অপশন সিও ঠিকই আছে, কারণ কি যে লোকসভা এবং রাজ্যসভা দুটোর থেকে পাস করতে হবে, কিন্তু তারপরে একটা কিন্তু থেকে যায়। সেটা হচ্ছে অপশন ডি, যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া গিভস হিজ অ্যাসেন্ট টু দ্য বিল। যতক্ষণ না প্রেসিডেন্ট তার সম্মতি সেই বিলে দেবে ততক্ষণ না কিন্তু সেই বিলটা অ্যাক্টে পরিণত হবে। তো এটা আমরা 111 নম্বর আর্টিকেলে পাই, যে প্রেসিডেন্টের অ্যাসেন্ট, কোনো বিলে যদি প্রেসিডেন্টের অ্যাসেন্ট না থাকে তাহলে কিন্তু সেটা অ্যাক্টে পরিণত হয় না। তাই জন্য দেখবে যে অনেকগুলো বিল থাকে কিন্তু অ্যাক্ট কিন্তু কিছুটা কম আছে। কারণ আমরা দেখেছিলাম যে জিএসটির ক্ষেত্রে 101তম অ্যাক্ট হয়েছিল, কিন্তু বিল ছিল 122তম। ঠিক সেরকমই অনেক বিলে হয়তো প্রেসিডেন্ট সাইন করেননি, তাই জন্য সেগুলো অ্যাক্ট হতে পারেনি। তো কোশ্চেন 7-এর উত্তর কিন্তু আমাদের অপশন ডি হয়ে গেল। নেক্সট প্রশ্ন আমরা দেখব কোশ্চেন 8। হুইচ কনস্টিটিউশনাল আর্টিকেল লেস ডাউন দ্য প্রভিশন ফর এ ন্যাশনাল কমিশন ফর এসসি অ্যান্ড এসটি। তো ন্যাশনাল কমিশন ফর এসসি এবং এসটির কথা কোন আর্টিকেলে বলা আছে? আর্টিকেল 337, 334, 338 নাকি 339? তো অপশন সি আমাদের কারেক্ট অপশন হয়ে যাবে। আর্টিকেল 338-এ ন্যাশনাল কমিশন ফর এসসি এবং এসটিদের কথা বলা আছে, কিন্তু 2003 সালে 89তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা কিন্তু এই কমিশনটাকে ভাগ করে দেওয়া হয়েছে। এখন বর্তমানে 338-এ ন্যাশনাল কমিশন ফর এসসি আছে এবং 338-এর এতে ন্যাশনাল কমিশন ফর এসটি আছে, কিন্তু এটা পুরনো হিসেবেই দেওয়া হয়েছে, তাই জন্য অপশন সি উত্তর হয়ে গেল আর্টিকেল 338। কোশ্চেন 8 হয়ে গেল। কোশ্চেন 9, ডক্ট্রিন অফ প্লেজার ওয়াজ ইন্ট্রোডিউসড ইন। তো ডক্ট্রিন অফ প্লেজার এটা কোন আর্টিকেলকে তুমি বলতে পারো? আর্টিকেল 317, 312, 310 নাকি 318? এটা হয়ে যাবে অপশন সি 310। আর্টিকেল 310-এ বলা আছে স্টেট পিএসসি এবং ইউপিএসসির যারা মেম্বার আছে তাদের যে টেনিওরটা থাকবে সেটা কিন্তু গভর্নর এবং প্রেসিডেন্টের প্লেজারে থাকবে। প্রেসিডেন্ট চাইলে তাদের রাখতে পারবে এবং না হলে কিন্তু তারা থাকতে পারবে না। তাই জন্য এই যে প্লেজারে থাকার জন্য এটাকে আমরা ডক্ট্রিন অফ প্লেজার বলবো। তো আর্টিকেল 310-কে আমরা এটা বলতে পারি। তো অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। কোশ্চেন 10, ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ক্যান বি ইনিশিয়েটেড। এই প্রশ্নটা WBCS প্রিলিমসে অনেকবার এসেছে, যে প্রেসিডেন্টের যে ইমপিচমেন্ট যেটা আমাদের আর্টিকেল 61-তে আছে সেটা কোন হাউস থেকে ইনিশিয়েট করা যেতে পারে? অনলি ইন দ্য লোকসভা, অনলি ইন রাজ্যসভা, ইন আইদার হাউস অফ পার্লামেন্ট এবং ইন দ্য সুপ্রিম কোর্ট। অপশন সি আমাদের কারেক্ট অপশন হয়ে যাবে। পার্লামেন্টের যে কোনো হাউসেই কিন্তু আমরা ইনিশিয়েট করতে পারি। 1/4 মেম্বার দিয়ে ইনিশিয়েট করা যায় এবং তারপরে 2/3 মেম্বার দিয়ে সেটাকে পাস করাতে হবে এবং 14 দিনের গ্যাপে অন্য আরেকটা হাউস থেকেও কিন্তু সেটাকে 2/3 মেজরিটি দিয়ে যদি পাস করানো যায় তাহলে কিন্তু প্রেসিডেন্টের ইমপিচমেন্ট হয়ে যাবে আর্টিকেল 61 দ্বারা। তো এক্ষেত্রে তাই জন্য উত্তর হয়ে গেল ইন আইদার হাউস অফ পার্লামেন্ট। তো কোশ্চেন 10 হয়ে গেল অপশন সি। নেক্সট প্রশ্ন আমরা দেখব কোশ্চেন 11, হাউ মেনি ইন্ডিয়ান স্টেটস হ্যাভ বোথ দ্য হাউস অফ পার্লামেন্ট। এখানে পার্লামেন্ট হবে না, এটা হয়ে যাবে লেজিসলেচার। তো কতগুলো রাজ্য তাদের মানে বিধানসভা এবং বিধান পরিষদ দুটোই আছে, দুটো হাউসই আছে? 9টা, 7টা, 8টা নাকি 6টা? অপশন ডি আমাদের উত্তর হয়ে যাবে 6টা স্টেটের মধ্যে কিন্তু আমরা দুটো হাউসই দেখতে পাবো, বিধানসভা এবং বিধান পরিষদ। স্টেটগুলো অবশ্যই মনে রাখবে, মহারাষ্ট্র, গুজরাট, নিচের দিকে তোমরা পাবে কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশ এবং ওপরে আছে ইউপি এবং বিহার। ওকে, তো কোশ্চেন 11-এর উত্তর হয়ে গেল অপশন ডি 6। নেক্সট প্রশ্ন কোশ্চেন 12, হোয়াট ডাজ দ্য 8th শিডিউল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিল উইথ। তো আমাদের ভারতের সংবিধানের যে 8তম শিডিউল আছে বা তপশিলি আছে সেটা কী নিয়ে ডিল করে? অ্যাডমিনিস্ট্রেশন অফ ট্রাইবাল এরিয়াস, পঞ্চায়েত রাজ, মিউনিসিপ্যালিটিস নাকি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ? তো অপশন সি আমাদের উত্তর হয়ে যাবে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ নিয়ে ডিল করে 8th শিডিউল। বাদবাকিগুলো দেখো, মিউনিসিপ্যালিটি আছে আমাদের 12তম শিডিউলে, সব শেষে আছে। 11তম শিডিউলে আছে পঞ্চায়েত রাজ এবং 5 নম্বর শিডিউলে আছে অ্যাডমিনিস্ট্রেশন অফ ট্রাইবাল এরিয়াস। তো কোশ্চেন 12-এর উত্তর হয়ে গেল অপশন সি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। নেক্সট প্রশ্ন কোশ্চেন 13, হুইচ হাইকোর্ট ওয়াজ এস্টাবলিশড অন 1st জানুয়ারি 2019। তো 2019 সালের 1st জানুয়ারি কোন হাইকোর্ট এস্টাবলিশ হয়েছিল? ত্রিপুরা হাইকোর্ট, তেলেঙ্গানা হাইকোর্ট, মণিপুর হাইকোর্ট নাকি জম্মু অ্যান্ড কাশ্মীর হাইকোর্ট? তো অপশন বি আমাদের কারেক্ট অপশন হয়ে যাবে তেলেঙ্গানা হাইকোর্ট। এস্টাবলিশমেন্ট ইয়ার হচ্ছে 2019 1st জানুয়ারি। এটাকে অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট বলে বেশি বেটার হতো। যাই হোক, অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। কোশ্চেন 14, হু অ্যাক্টস অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হোয়েন নাইদার দ্য প্রেসিডেন্ট নট দ্য ভাইস প্রেসিডেন্ট ইজ অ্যাভেলেবেল।
যখন প্রেসিডেন্টও থাকবেন এবং ভাইস প্রেসিডেন্টও থাকবে না, সেক্ষেত্রে প্রেসিডেন্টের যে পদ সেটাকে কে সামলাবেন? সিনিয়র মোস্ট গভর্নর অফ এ স্টেট, অপশন বিতে আছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, অপশন সি স্পিকার অফ লোকসভা এবং অপশন ডিতে আছে অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। এই উদাহরণ আমরা এর আগেও দেখেছি, যখন জাকির হোসেন মারা যান, প্রেসিডেন্ট তিনি ছিলেন, তো তারপরে ভাইস প্রেসিডেন্ট ভিভি গিরি তিনি প্রেসিডেন্ট হন। তারপরে ভিভি গিরিও যখন সেটাকে রেজিগনেশন দিয়ে প্রেসিডেন্সিয়াল ইলেকশন লড়তে চলে যান, তখন সেই যে ভ্যাকেন্সি থাকে সেটাকে পূরণ করেছিলেন সেই সময়কার চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এম হৃদয়তুল্লাহ। তো এই উদাহরণ কিন্তু আমরা পেয়েছি। তো 14-এর উত্তর কিন্তু হয়ে গেল অপশন বি, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। কোশ্চেন 15, দ্য কনস্টিটিউশন ডিক্লেয়ার্স ইন্ডিয়া টু বি এ সভারেন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক। এই যে সিকোয়েন্সটা, এটাও অবশ্যই মনে রাখবে তোমরা, প্রিয়াম্বেলের মধ্যে আমরা পাই এবং এই প্রশ্নটা কিন্তু আগের বছর মেন্সে এসেছিল, যে সিকোয়েন্সটা সাজাতে বলেছিল। তো প্রথমে সভারেন আছে, তারপর সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক এবং শেষে আছে রিপাবলিক। তো অ্যাসিওরিং ইটস সিটিজেন অফ জাস্টিস, ইকুয়ালিটি অ্যান্ড লিবার্টি অ্যান্ড এন্ডেভার্স টু প্রমোট ফ্র্যাটার্নিটি অ্যামং দেম, দ্য ওয়ার্ডস সোশ্যালিস্ট অ্যান্ড সেকুলার ওয়ার অ্যাডেড টু দ্য ডেফিনিশন ইন দ্য ইয়ার। তো প্রিয়াম্বেলকে আমরা একবারই অ্যামেন্ড করেছি, সেই সময় সোশ্যালিস্ট, সেকুলার এবং ইন্টিগ্রিটি এই তিনটি ওয়ার্ডকে অ্যাড করা হয়েছে। সেটা কত সালে করা হয়েছে? 1956, 1976, 1970 নাকি 1952? অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 1976 সালে 42তম সংশোধনী আইনের দ্বারা সোশ্যালিস্ট, সেকুলার এই দুটো শব্দকে অ্যাড করা হয়েছে, তার সাথে সাথে ইন্টিগ্রিটিও ছিল। তো কোশ্চেন 15-এর উত্তর হয়ে গেল অপশন বি, 1976। কোশ্চেন 16, the right to property was dropped from the list of fundamental rights by the। তো ফান্ডামেন্টাল রাইটের মধ্যে রাইট টু প্রপার্টি আগে ছিল। ফান্ডামেন্টাল রাইটের 19 নাম্বার যে ধারা আছে সেখানে 6 নাম্বার যে সাব আর্টিকেল ছিল সেখানে রাইট টু প্রপার্টি অ্যাড করা ছিল, কিন্তু পরবর্তীকালে 1978 সালে রাইট টু প্রপার্টিকে ফান্ডামেন্টাল রাইট থেকে বাদ দিয়ে সেটাকে 300 এ নাম্বার আর্টিকেলে অ্যাড করা হয়েছে এবং বর্তমানে এটা একটা লিগাল রাইট হিসেবে আছে। তো সেটা কততম সংশোধনী আইনের দ্বারা করা হয়েছিল সেটা তোমাকে বলতে হবে। অপশন এতে আছে 24তম, অপশন বিতে আছে 42তম এবং অপশন সিতে আছে 44তম অ্যামেন্ডমেন্ট। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। 44তম অ্যামেন্ডমেন্টের দ্বারা রাইট টু প্রপার্টিকে কিন্তু ফান্ডামেন্টাল রাইট থেকে বাদ দেওয়া হয়েছে এবং একটা লিগাল রাইট হিসেবে এখন বর্তমানে রয়েছে। তো কোশ্চেন 16-এর উত্তর হয়ে গেল অপশন সি, 44th অ্যামেন্ডমেন্ট। নেক্সট কোশ্চেন 17, হুইচ আর্টিকেল প্রোভাইডস ফর প্রসিডিওর ইন পার্লামেন্ট উইথ রেসপেক্ট টু এস্টিমেট। তো এস্টিমেট বাজেটের কথা কোন আর্টিকেলে আছে? আর্টিকেল 110, 111, 113 নাকি 114? অপশন সি আমাদের কারেক্ট অপশন হয়ে যাবে। 113 নম্বর আর্টিকেলে এস্টিমেট বাজেটের কথা কিন্তু বলা আছে। আর্টিকেল 110-এ তোমরা মানি বিলের ডেফিনেশন পেয়ে যাবে, 111-তে আছে প্রেসিডেন্টের অ্যাসেন্ট এবং 114-তে আছে অ্যাপ্রোপ্রিয়েশন বিল। তো এস্টিমেট জিজ্ঞেস করলে হয়ে যাবে 113, অপশন সি। কোশ্চেন 18, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যামেন্ডমেন্ট বিলস exempted the state of Bihar from the obligation of having a tribal welfare minister। তো বিহারকে ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টারের যে অব্লিগেশন আছে সেখান থেকে এক্সেম্পট বা বাদ দেওয়া হয়েছিল কততম সংশোধনী আইনের দ্বারা? 92, 93, 94 নাকি 95? অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 94th অ্যামেন্ডমেন্টের দ্বারা বিহারকে এক্সেপ্ট করা হয়েছিল। কোশ্চেন 19, হু ওয়াজ ইলেক্টেড অ্যাজ দ্য পার্মানেন্ট প্রেসিডেন্ট অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। গণপরিষদের পার্মানেন্ট প্রেসিডেন্ট কে ছিলেন, কে নির্বাচিত হয়েছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, বি.আর. আম্বেদকর, বল্লভভাই প্যাটেল নাকি ফ্র্যাঙ্ক অ্যান্টনি? তো অপশন এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে রাজেন্দ্র প্রসাদ, তিনি পার্মানেন্ট প্রেসিডেন্ট ছিলেন এবং নন পার্মানেন্ট জিজ্ঞেস করলে সেটা হয়ে যাবে সচ্চিদানন্দ সিনহা। ওকে, তো 19-এর উত্তর হয়ে গেল অপশন এ। কোশ্চেন 20, হাউ মেনি ফান্ডামেন্টাল ডিউটিস আর প্রোভাইডেড বাই দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তো ভারতের সংবিধানে কতগুলো ফান্ডামেন্টাল ডিউটি বা মৌলিক কর্তব্য উল্লেখ করা আছে? 12, 11, 13 নাকি 9? অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 11 ফান্ডামেন্টাল ডিউটিস। তো প্রথমে ফান্ডামেন্টাল ডিউটি বলে কোনো কিছু ছিল না, পরে 1976 সালে ফান্ডামেন্টাল ডিউটি অ্যাড করা হয় 10টা ফান্ডামেন্টাল ডিউটিকে অ্যাড করা হয়েছিল। পরবর্তীকালে 2002 সালে 86তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা আরও একটা ফান্ডামেন্টাল ডিউটিকে অ্যাড করা হয়েছে এবং বর্তমানে এটা 11তে এসে দাঁড়িয়েছে। এখন আমাদের 11টা মৌলিক কর্তব্য রয়েছে। তো কোশ্চেন 20-র উত্তর হয়ে গেল অপশন বি, 11। নেক্সট কোশ্চেন 21,
এ মেম্বার অফ এ স্টেট পাবলিক সার্ভিস কমিশন ক্যান বি রিমুভড অন দ্য গ্রাউন্ড অফ মিসবিহেভিয়ার অনলি আফটার দ্য ইনকোয়ারি হ্যাজ বিন হেল্ড বাই। তো স্টেট পাবলিক সার্ভিস কমিশনের কোনো মেম্বারকে রিমুভ করা যেতে পারে মিসবিহেভিয়ারের গ্রাউন্ডে। তো সেই যে মিসবিহেভিয়ার সে করেছে কি করেনি সেটা যে ইনকোয়ারি সেটা কে করবে? জয়েন্ট পার্লামেন্টারি মিটিং কমিটি কনস্টিটিউটেড বাই দ্য গভর্নর অফ দ্য কনসার্ন স্টেট, সেই স্টেটের যে গভর্নর আছে সে একটা কমিটি কনস্টিটিউট করবে, সে করবে। অপশন সিতে আছে হাইকোর্ট অফ দ্য কনসার্ন স্টেট, সেই স্টেটের যে হাইকোর্ট আছে সেটা করবে, নাকি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। অপশন ডি আমাদের সঠিক উত্তর হবে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ইনকোয়ারি করবে। তারপর যদি মিসবিহেভিয়ার ধরা পড়ে তাহলে সেটা কিন্তু তাকে কিন্তু রিমুভ করা হবে বা ইমপিচ করা হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। তো 21-এর উত্তর কিন্তু হবে অপশন ডি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। নেক্সট কোশ্চেন 22, আন্ডার দ্য পঞ্চায়েত রাজ সিস্টেম গ্রাম সভা কনসিস্ট অফ। তো পঞ্চায়েত রাজ সিস্টেমে আমরা গ্রাম সভার কনসেপ্ট পাই 243-এর এতে। তো সেখানে কি বলা আছে যে তার মেম্বার কে কে হতে পারবে? ইলেকটিভ এক্সিকিউটিভস অফ এ ভিলেজ। অপশন বিতে আছে পার্সনস হু আর রেজিস্টার্ড ইন দ্য ইলেকটোরাল রোলস রিলেটিং টু এ ভিলেজ। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে সেই গ্রামের যারা ভোটার তালিকায় এসেছে, যারা ভোট দেওয়ার অধিকার পেয়েছে, ইলেকটোরাল রোলসে আছে, তারাই কিন্তু রেজিস্টার হতে পারবে সেই গ্রাম সভায়। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন 22। নেক্সট প্রশ্ন আমরা দেখব 23, ফ্রম হুইচ কান্ট্রি ওয়াজ দ্য আইডিয়া অফ কনকারেন্ট লিস্ট ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বোরোড। তো ভারতের সংবিধানে বিভিন্ন সময় আমরা বিভিন্ন কিছু বোরো করেছি অনেক দেশ থেকে। তো কনকারেন্ট লিস্টে যে ধারণা সেটা আমরা কোন দেশ থেকে নিয়েছি? জাপান, ইউএস, অস্ট্রেলিয়া নাকি চায়না? তো অপশন সি আমাদের সঠিক উত্তর হবে অস্ট্রেলিয়া থেকে আমরা কনকারেন্ট লিস্ট বা যৌথ তালিকার ধারণা নিয়েছি। এই সেম প্রশ্নটাই তোমরা আবার 57 যে কোশ্চেন আছে সেখানে তোমরা দেখতে পাবে সেম পেপারে। তো এরকম আরও অনেকগুলো প্রশ্নই রিপিট হয়েছে, যাই হোক দেখতে থাকো। নেক্সট প্রশ্ন কোশ্চেন 24, চুজ দ্য কারেক্ট স্টেটমেন্ট স্টেটেড ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। ভারতের সংবিধানে কোন স্টেটমেন্টটা তুমি সঠিক হিসেবে ধরবে? অপশন এতে আছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি এ ফেডারেশন অফ স্টেট। তো দুটোর কথাই কিন্তু বলা আছে ইন্ডিয়া এবং ভারত, তো সেটা ফেডারেশন অফ স্টেট হবে। ভারতকে কিন্তু ফেডারেশন অফ স্টেট তুমি বলতে পারবে না। অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি এ ইউনিয়ন অফ স্টেট। এটা তুমি আর্টিকেল 1-এর সাব ক্লজ এতে পাবে যে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি এ ইউনিয়ন অফ স্টেট। ভারত একটা স্টেটের একটা ইউনিয়ন। তো ইউনিয়ন মানে কোনো একটা স্টেট যদি চায় সে কিন্তু এখান থেকে বেরিয়ে যেতে পারবে না, সে কিন্তু বাধ্য এই ইউনিয়নের সাথে থাকতে। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হলো 24। 25, হুইচ অফ দ্য ফলোয়িং রিডস মিনস টু বি ইনফর্মড। তো আমাদের 5 ধরনের রিড আছে, প্রত্যেকেই জানো। তো সেই রিডগুলোর মধ্যে কোনটার অর্থ টু বি ইনফর্মড? অপশন এতে আছে কো ওয়ারান্টো, অপশন বিতে আছে প্রহিবিশন, অপশন সিতে আছে ম্যান্ডামাস এবং অপশন ডিতে আছে সার্টিওরারি। অপশন ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে সার্টিওরারি, যার অর্থ টু বি ইনফর্মড। কো ওয়ারান্টো মানে হচ্ছে কি অন হুইচ গ্রাউন্ড, প্রহিবিশন মানে বোঝাই যাচ্ছে কি প্রহিবিট করা, এবং ম্যান্ডামাস মানে অর্ডার করা। তো 25-এর উত্তর হয়ে গেল অপশন ডি। নেক্সট প্রশ্ন আমরা দেখব 26, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং হাইকোর্ট হ্যাজ দ্য টেরিটোরিয়াল জুরিসডিকশন ওভার আন্ডামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড। তো আন্ডামান এবং নিকোবর আইল্যান্ডের যে জুরিসডিকশন আছে সেটা কোন হাইকোর্টের আন্ডারে পড়বে? ক্যালকাটা হাইকোর্ট, ওড়িশা হাইকোর্ট, অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট নাকি মাদ্রাস হাইকোর্ট? তো অপশন এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ক্যালকাটা হাইকোর্টের আন্ডারে। যেরকম পশ্চিমবঙ্গ পড়বে সেরকম কিন্তু আন্দামান এবং নিকোবর আইল্যান্ডও পড়বে। তো অপশন এ সঠিক উত্তর হয়ে গেল। কোশ্চেন 27, আর্টিকেল 78 of the Constitution deals with President's power to get information from the Council of Ministers. অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, কারণ আর্টিকেল 78 দেওয়া আছে প্রাইম মিনিস্টারের ডিউটি। প্রাইম মিনিস্টারের ডিউটি কী আছে? রিগার্ডিং কিপিং দ্য প্রেসিডেন্ট ইনফর্মড অ্যাবাউট দ্য গভর্নমেন্টস ডিসিশন অ্যান্ড পলিসি। গভর্নমেন্ট কী ডিসিশন নিচ্ছে, কী পলিসি নিচ্ছে, সেই ব্যাপারে কিন্তু প্রেসিডেন্টকে ইনফর্ম করবে, সেটা প্রাইম মিনিস্টারের ডিউটি। সেই ডিউটির কথাই বলা আছে আর্টিকেল 78-এ, তাই জন্য অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। কোশ্চেন 27 হয়ে গেল। 28, হুইচ কমিটি রেকমেন্ডেড ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ এ স্টেট ফাইন্যান্স কমিশন ফর দ্য অ্যালোকেশন অফ ফাইন্যান্স টু দ্য পঞ্চায়েত। তো পঞ্চায়েতের ক্ষেত্রে স্টেট ফাইন্যান্স কমিশন কিছু কিছু টাকা সেটা অ্যালোকেট করবে, সেটা কোন কমিটি রেকমেন্ড করেছিল? হনুমান্থা রাও কমিটি, দান্তওয়ালা কমিটি, এলভি সিংভি কমিটি এবং অপশন ডিতে আছে গ্যাডগিল কমিটি। অপশন ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। 1988 সালে এই কমিটি রেকমেন্ড করেছিল যে পঞ্চায়েতের ক্ষেত্রে কিন্তু
স্টেট ফাইন্যান্স কমিশন সেটা কিন্তু কিছু ফাইন্যান্স সেটা অ্যালোকেট করবে। তো অপশন ডি আমাদের সঠিক উত্তর হলো। কোশ্চেন 29, সংস্কৃত ইজ দ্য সেকেন্ড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ হুইচ স্টেট অফ ইন্ডিয়া? তো কোন রাজ্যের সেকেন্ড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে সংস্কৃত আছে? কর্ণাটক, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশ। তো উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশ দুটি স্টেটেরই সেকেন্ড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে সংস্কৃত। এবার পিএসসি কোনটা উত্তর নেবে সেটা আমাদের ওয়েট করতে হবে একটু, যেটা হবে সেটা আমি তোমাদের কমেন্টে বলে দেবো। কোশ্চেন 30, হুইচ কমিটি রেকমেন্ডেড দ্যাট দেয়ার শুড অলসো বি রিজার্ভেশন ফর সিটস ফর ওমেন ইন পঞ্চায়েত রাজ ইনস্টিটিউশন? তো পঞ্চায়েতের ক্ষেত্রে ওমেনদেরও রিজার্ভেশন দরকার, এটা কোন কমিটি রেকমেন্ড করেছিল? থুঙ্গন কমিটি, LM সিংভি কমিটি, GVK রাও কমিটি নাকি গ্যাডগিল কমিটি? তো অপশন এ আমাদের সঠিক উত্তর হবে থুঙ্গন কমিটির রেকমেন্ডেশনে ভারতবর্ষের যে পঞ্চায়েত রাজ সিস্টেম আছে সেখানে কিন্তু ওমেনদের রিজার্ভেশনের কথা বলা হয়েছে। তো অপশন এ আমাদের সঠিক উত্তর হয়ে গেল। এই বছর কমিটি থেকে অনেকগুলো প্রশ্ন এসেছে, যেটা আমরা আগের বছর দেখেছিলাম যে সুপ্রিম কোর্টের কেস থেকে প্রায় 22টা প্রশ্ন এসেছিল, সেটা কিন্তু এই বছর এসে কেস থেকে শুধুমাত্র 2টো প্রশ্ন এসেছে। এই বছর কমিটির থেকে অনেক বেশি প্রশ্ন এসেছে। যাই হোক, কোশ্চেন 30 উত্তর কিন্তু হয়ে গেল অপশন এ। নেক্সট কোশ্চেন 31, হুইচ আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন কন্টেইন স্পেশাল প্রভিশনস উইথ রিগার্ড টু দ্য স্টেট অফ মহারাষ্ট্র? তো মহারাষ্ট্রের জন্য স্পেশাল প্রভিশন দেওয়া হয়েছে কোন আর্টিকেলে? আর্টিকেল 371, 371A, 371B নাকি 371D? তো অপশন এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। 371 নম্বর আর্টিকেলে মহারাষ্ট্র এবং গুজরাটের জন্য স্পেশাল প্রভিশন দেওয়া হয়েছে। তো অপশন এ আমাদের সঠিক উত্তর হবে। 371-এর এতে বলা আছে নাগাল্যান্ডের স্পেশাল প্রভিশন, বিতে আসামের স্পেশাল প্রভিশন এবং ডিতে বলা আছে মণিপুরের স্পেশাল প্রভিশন। প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট, অবশ্যই মনে রাখবে। তো 31 হয়ে গেল। 32, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যামেন্ডমেন্টস টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ অলসো রেফার টু অ্যাজ দ্য মিনি কনস্টিটিউশন? তো কোন অ্যামেন্ডমেন্টকে আমরা মিনি কনস্টিটিউশন বলতে পারি? 38th, 42nd, 35th নাকি 40th? তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। 42nd অ্যামেন্ডমেন্টকে আমরা মিনি কনস্টিটিউশন নামে জানি, কারণ এই সময় অনেকগুলো চেঞ্জেস কিন্তু ভারতের সংবিধানে করা হয়েছিল। প্রিয়াম্বেলে আমরা দেখলাম যে সোশ্যালিস্ট, সেকুলার এবং ইন্টিগ্রিটি এই 3টি ওয়ার্ডকে অ্যাড করা হয়েছিল। ফান্ডামেন্টাল ডিউটিকে অ্যাড করা হয়েছিল। লোকসভার যে টেনিওর সেটাকে 5 থেকে 6 বছর করে দেওয়া হয়েছিল। এডুকেশন, ফরেস্ট এই সাবজেক্টগুলোকে কনকারেন্ট লিস্টে অ্যাড করা হয়েছিল। তার সাথে সাথে তারপর আমরা দেখতে পাবো কি ট্রাইব্যুনালকে অ্যাড করা হয়েছিল। অনেক কিছু অ্যাড করা হয়েছিল এই সংবিধানের যে সংশোধনী আইন আছে সেখানে, তাই জন্য এটাকে আমরা মিনি কনস্টিটিউশন নামে জানি। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হলো। কোশ্চেন 32 হয়ে গেল। 33, হু অ্যামং দ্য ফলোয়িং গেভ দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যাবাউট দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? ভারতের সংবিধান নিয়ে একটা স্টেটমেন্ট দেওয়া আছে, সেটা কে বলেছে তোমাকে বলতে হবে। ইন্ডিয়ান কনস্টিটিউশন স্ট্রাইকস এ গুড ব্যালেন্স বিটুইন এক্সট্রিম রিজিডিটি অ্যান্ড টু মাচ ফ্লেক্সিবিলিটি? ভারতের সংবিধান খুব বেশি রিজিডও নয়, আবার খুব বেশি ফ্লেক্সিবলও নয়। এটা কে বলেছিলেন? বি.আর. আম্বেদকর, এম.ভি. পাইল, আলেকজান্ডার হরিক নাকি কেসি ওয়্যার? তো অপশন সি আমাদের সঠিক উত্তর হবে। 33 হয়ে গেল। 34, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ নট কারেক্ট? কোন স্টেটমেন্টটা সঠিক নয়? এখানে নট বলা আছে। প্রেসিডেন্ট ইজ দ্য হেড অফ মিলিটারি ফোর্সেস ইন ইন্ডিয়া? তো অপশন এ তো একদম ঠিক আছে, যে ভারতবর্ষের যে সমস্ত মিলিটারি ফোর্সেস আছে তার হেড কিন্তু প্রেসিডেন্ট, সুপ্রিম কমান্ডার প্রেসিডেন্ট। অপশন বিতে আছে দ্য প্রেসিডেন্ট ক্যান অ্যাপয়েন্ট এ কমিশন টু ইনভেস্টিগেট ইন্টু দ্য কন্ডিশনস অফ এসসিস অ্যান্ড এসটিস? এসসি এবং এসটিদের যে কন্ডিশন আছে সেটা ইনভেস্টিগেট করার জন্য প্রেসিডেন্ট কোনো একটা কমিশনকে অ্যাপয়েন্ট করতে পারে। তো অপশন বিও আমাদের সঠিক হবে। অপশন সিতে বলা আছে দ্য প্রেসিডেন্ট ক্যান ডিক্লেয়ার এনি এরিয়া অ্যাজ এ শিডিউল এরিয়া। অপশন সিও ঠিক আছে, তার মানে অপশন ডি কিন্তু ঠিক নেই। কি বলা আছে? দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া চুজেস দ্য স্পিকার অফ দ্য লোকসভা। তো লোকসভার স্পিকারকে কোনোভাবেই প্রেসিডেন্ট কিন্তু পছন্দ করতে পারবে না। তো অপশন ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, কারণ এটা নট কারেক্ট বলেছে। 34 হয়ে গেল, অপশন ডি। 35, the constitutional provision relevant for solving questions of repugnancy between a central law and a state law is found in? তো কেন্দ্রের আইন এবং রাজ্যের আইনের মধ্যে যদি কোনো একটা কন্ট্রাডিকশন হয়, সেক্ষেত্রে সেন্ট্রালের আইনটা কিন্তু অনেক বেশি অগ্রাধিকার পাবে। এটা কোন আর্টিকেলে বলা আছে? আর্টিকেল 156,
ও 56তে তো নেই, আর্টিকেল 254তে এটা আমরা পাবো। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হবে। আর্টিকেল 254 স্টেট এবং কেন্দ্রের মধ্যে লেজিসলেচার যে রিলেশন আছে সেখানে আমরা 254 নম্বর ধারাতে পাবো এই যে রিপানজেন্সি বিটুইন এ সেন্ট্রাল ল অ্যান্ড স্টেট ল যেটা আছে সেটা। 35-এর উত্তর হয়ে গেল অপশন বি। নেক্সট আমরা দেখব 36 এই প্রশ্নটাও রিপিট হয়েছে। কোশ্চেন 60তে এই সেম প্রশ্নটাই তুমি পাবে। কি বলেছে? হুইচ শিডিউল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রেসক্রাইবস দ্য ফর্মস অফ ওথস অ্যান্ড অ্যাফার্মেশন। তো ওথ এবং অ্যাফার্মেশন এটা কোন শিডিউলে আছে? 11তম শিডিউল, 4তম শিডিউল, 3rd শিডিউল নাকি 5th শিডিউল? তো অপশন সি আমাদের সঠিক উত্তর হবে। 3rd শিডিউলে আমরা ওথস এবং অ্যাফার্মেশনের কথা পাবো। তো 11তম শিডিউলে আছে পঞ্চায়েতের কথা, 4th শিডিউলে তুমি রাজ্যসভার মেম্বারদের কথা পাবে এবং 5th শিডিউলে তুমি ট্রাইবাল এরিয়ার কথা পাবে। তো আমাদের উত্তর হয়ে গেল অপশন সি 3rd শিডিউল। কোশ্চেন 37, হু বিকামস এম্পাওয়ার টু মেক লস ওয়েন দ্য প্রেসিডেন্টস রুল ইজ ইম্পোজড ইন এ স্টেট? কোনো একটা রাজ্যে যখন প্রেসিডেন্টের রুল হবে সেক্ষেত্রে রাজ্যের যে আইন সেটা কে তৈরি করতে পারবে? গভর্নর, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার নাকি পার্লামেন্ট? তো ল মেকিং যে পাওয়ার সেটা শুধুমাত্র পার্লামেন্টের হাতে আছে এবং স্টেট লেজিসলেচারের কাছে আছে। তো যখন প্রেসিডেন্সিয়াল রুল চালু হবে সেক্ষেত্রে কিন্তু স্টেট লেজিসলেচারের কোনো গুরুত্ব আর থাকবে না, তার কোনো রকম পাওয়ার কিন্তু আর থাকবে না। তো সেক্ষেত্রে ল মেকিং কে করবে? পার্লামেন্ট করবে। তো অপশন ডি আমাদের সঠিক উত্তর হবে। 37 অপশন ডি। 38, the member of the election commission in the center are appointed by? সেন্ট্রাল যে ইলেকশন কমিশন আছে তার মেম্বারদের কে অ্যাপয়েন্ট করেন? ভাইস প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, চিফ জাস্টিস নাকি প্রেসিডেন্ট? তো অপশন ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তিনি ইলেকশন কমিশন ইন দ্য সেন্টারকে অ্যাপয়েন্ট করেন। তার সাথে সাথে চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার অ্যাপয়েন্টমেন্টও করে থাকেন প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টারের অ্যাপয়েন্টমেন্টও কিন্তু করে থাকেন প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্টের অ্যাপয়েন্টমেন্টও করে থাকবেন প্রেসিডেন্ট। তো প্রেসিডেন্ট ভারতবর্ষের এক্সিকিউটিভ হেড। তো আর্টিকেল 53 এটাকে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে অ্যাসিওর করে যে যত রকমের ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট আছে সেটা কিন্তু প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াই করবেন। তো 38-এর উত্তর আমাদের কিন্তু অপশন ডি হয়ে যাবে, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। 39, দ্য 100th অ্যামেন্ডমেন্ট ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রোভাইডস। তো 100তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সেটা কি প্রোভাইড করে? এই প্রশ্নটা কিন্তু আমরা যখন স্ট্র্যাটেজিকের প্রশ্ন প্রিভিয়াস ইয়ার করেছিলাম লাস্ট 9 বছরের WBCS মেন্সের, সেই সময় দুবার এই প্রশ্নটা আমরা পেয়েছিলাম যে 100তম অ্যামেন্ডমেন্ট কি ডিল করে। অপশন এতে আছে প্রোটেকশন অফ লাইভলিহুড অ্যান্ড রেগুলেশন অফ স্ট্রিট ভেন্ডিং। অপশন বিতে আছে অ্যাকুয়ারিং অফ টেরিটরিজ বাই ইন্ডিয়া অ্যান্ড ট্রান্সফার অফ সার্টেন টেরিটরিজ টু বাংলাদেশ। অপশন সিতে আছে এমোলমেন্টস অ্যালাউন্সেস অ্যান্ড প্রিভিলেজেস টু গভর্নর। এবং অপশন ডিতে আছে রিঅর্গানাইজেশন অফ স্টেট অফ অন্ধ্রপ্রদেশ। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। 100তম সংশোধনী আইন 2015 সালে হয়েছিল। সেই সময় কোচবিহারের যে 3 বিঘা করিডোর আছে, সেই যে ছিটমহল আছে, সেখানে 51টা ছিটমহল ভারতবর্ষে এসেছিল বাংলাদেশ থেকে এবং বাংলাদেশে চলে গেছিলো ভারতের 111টা এনক্লেভ বা ছিটমহল। তো এটাই আমাদের 100তম অ্যামেন্ডমেন্টে আছে, তাই জন্য 39-এর উত্তর হয়ে যাবে অপশন বি। কোশ্চেন 40, হু অ্যামং দ্য ফলোয়িং ল্যাঙ্গুয়েজেস ওয়াজ ইনক্লুডেড ইন দ্য 8th শিডিউল বাই কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল অন 10th এপ্রিল 1967? তো 1967 সালের 10th এপ্রিল এখানে অ্যামেন্ডমেন্ট বিলটাও দেওয়া আছে। 21তম অ্যামেন্ডমেন্ট বিলটির দ্বারা কোন ভাষাকে ভারতবর্ষের সংবিধানে অ্যাড করা হয়েছিল? অ্যাসামিজ, সিন্ধি, গুজরাটি নাকি কোঙ্কনি? তো প্রথমবার এটা অ্যাড করা হয়েছিল সিন্ধিকে। ঠিক আছে, তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 1967 সালে 21তম অ্যামেন্ডমেন্টের দ্বারা। তার পরবর্তীকালে আমরা আরও দুবার পাবো, 1992 সালে একবার পাবো এবং 2003 সালে লাস্ট হয়েছে। 2003 সালে 4টি ভাষাকে অ্যাড করা হয়েছে, বড়ো, ডোগরি, মৈথিলি এবং সান্থালি। এবং 1992 সালে সেকেন্ডবার করা হয়েছিল কোঙ্কনি, মণিপুরি এবং নেপালিকে, এবং প্রথমবার করা হয়েছিল সিন্ধিকে। সবগুলোই ইম্পর্টেন্ট, সবগুলোই অবশ্যই তোমাদের পরীক্ষার জন্য মনে রাখবে। তো 40-এর উত্তর হয়ে গেল অপশন বি, সিন্ধি। 41, দ্য প্রেসিডেন্ট নমিনেটস 12 মেম্বার্স অফ দ্য রাজ্যসভা অ্যাকর্ডিং টু? তো প্রেসিডেন্ট 12 জন মেম্বারকে রাজ্যসভায় নমিনেট করতে পারে। তো তারা কোথার থেকে আসবে? দেয়ার পারফরমেন্স অ্যাজ অফিস বিয়ারার্স অফ
কালচারাল সোসাইটি, অপশন বিতে আছে দ্য রেকমেন্ডেশন মেড বাই দ্য ভাইস প্রেসিডেন্ট, অপশন সিতে আছে দেয়ার রোল প্লেড ইন পলিটিক্যাল সেট আপ অফ দ্য কান্ট্রি, এবং অপশন ডিতে আছে দেয়ার ডিস্টিংশন ইন দ্য ফিল্ড অফ সায়েন্স, আর্ট, লিটারেচার অ্যান্ড সোশ্যাল সার্ভিস। তো সায়েন্স, আর্ট, লিটারেচার এবং সোশ্যাল সার্ভিসের ক্ষেত্রে তাদের যে পরিচিতি, তাদের যে অবদান, সেই বেসিসে কিন্তু প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া রাজ্যসভাতে 12 জন মেম্বারকে নমিনেট করতে পারেন। তাই জন্য অপশন ডি আমাদের সঠিক উত্তর হলো। নেক্সট প্রশ্ন 42, হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এনভিসেক্স দ্যাট দেয়ার শ্যাল বি অ্যান অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া? এই প্রশ্নটাও কোশ্চেন 67-এ তোমরা আবার পাবে। তো কোন আর্টিকেলে অ্যাটর্নি জেনারেলের কথা বলা আছে? আর্টিকেল 78, 76, 67 নাকি 113? তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। আর্টিকেল 76 নম্বর আর্টিকেলে অ্যাটর্নি জেনারেলের কথা বলা আছে, এবং অ্যাটর্নি জেনারেলের সাথে আরেকটা আর্টিকেলও খুব ইম্পর্টেন্ট, অবশ্যই মনে রাখবে। আর্টিকেল 88, 88তম আর্টিকেলে বলা আছে যে অ্যাটর্নি জেনারেল এমন একজন মানুষ যে কিনা পার্লামেন্টের মেম্বার না হয়েও পার্লামেন্টে কিন্তু উপস্থিত থাকতে পারে। ঠিক আছে, তো 42 উত্তর হয়ে গেল অপশন বি। 43, হু ক্যান এক্সটেন্ড দ্য জুরিসডিকশন অফ এ হাইকোর্ট? এটাও 71 নাম্বার প্রশ্নে তোমরা আবার পাবে, সেম প্রশ্ন এসেছে যে হাইকোর্টের যে জুরিসডিকশন সেটা কে এক্সটেন্ড করতে পারে? পার্লামেন্ট অফ ইন্ডিয়া, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া নাকি গভর্নর অফ দ্য স্টেট? তো গভর্নর অফ দ্য স্টেট কিছু করতে পারে না, অপশন এ আমাদের সঠিক উত্তর হবে। পার্লামেন্ট অফ ইন্ডিয়া হাইকোর্টের জুরিসডিকশনকে এক্সটেন্ড করতে পারে, তো অপশন এ আমাদের সঠিক উত্তর হয়ে গেল। কোশ্চেন 44, হুইচ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট শিফটেড সাবজেক্ট লাইক এডুকেশন ফ্রম স্টেট লিস্ট টু কনকারেন্ট লিস্ট? আমরা যখন মিনি কনস্টিটিউশন পড়লাম, আর্টিকেল Question 44, which constitutional amendment shifted subject like education from state list to concurrent list? তো কততম সংশোধনী আইনের দ্বারা স্টেট লিস্ট থেকে কনকারেন্ট লিস্টে এডুকেশন এই সাবজেক্টটাকে শিফট করা হয়েছে? 40, 41, 42 নাকি 46? তো অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। 42তম অ্যামেন্ডমেন্টের দ্বারা এডুকেশন, তার সাথে সাথে আমরা পেয়েছিলাম ফরেস্ট, ওয়েট অ্যান্ড মেজারমেন্ট, এই সাবজেক্টগুলোকে কিন্তু স্টেট লিস্ট থেকে নিয়ে গিয়ে কনকারেন্ট লিস্টে করা হয়েছিল। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন 45, ইন ইন্ডিয়া দ্য কনসেপ্ট অফ সিঙ্গল সিটিজেনশিপ ইজ অ্যাডপ্টেড ফ্রম? তো ভারতবর্ষে সিঙ্গল সিটিজেনশিপের ধারণা রয়েছে, সেটা আমরা কোন দেশ থেকে নিয়েছি? ফ্রেঞ্চ কনস্টিটিউশন, সুইস কনস্টিটিউশন, ইউএসের কনস্টিটিউশন নাকি ব্রিটিশ কনস্টিটিউশন? সেটা আমরা নিয়েছি ব্রিটিশ কনস্টিটিউশন থেকে, তো অপশন ডি আমাদের সঠিক উত্তর হবে। আমাদের এখানে সিঙ্গল সিটিজেনশিপ রয়েছে, অর্থাৎ আমরা শুধুমাত্র ভারতের নাগরিক, আমরা কিন্তু এক্সট্রা করে পশ্চিমবঙ্গের নাগরিক বা আসামের নাগরিক বা মহারাষ্ট্রের নাগরিক এরকমভাবে নেই, তো আমাদের সিঙ্গল সিটিজেনশিপ রয়েছে। ইউএসএ আমরা কিন্তু আবার ডাবল সিটিজেনশিপ দেখতে পাবো, মানে কোনো একটা রাজ্যের সিটিজেন এবং কোনো দেশের সিটিজেন, তো সেটা আমাদের ভারতবর্ষে নেই, তো আমরা সেটা নেব না। তো বাদবাকিগুলো দেখো, প্রত্যেকটা জায়গার থেকেই কিন্তু ভারতের সংবিধানে কিছু না কিছু অ্যাডপ্ট করা হয়েছে বা বড় করা হয়েছে। যেরকম ফ্রেঞ্চ কনস্টিটিউশন থেকে আমরা লিবার্টি, ফ্র্যাটার্নিটি, ইকুয়ালিটি এই ভাষাগুলোকে নিয়েছি। সুইস কনস্টিটিউশন থেকে আমরা লোকপাল বা অম্বুডসম্যান সেটা নিয়েছি, এবং ইউএসএর কনস্টিটিউশন থেকে তো আমরা অনেক কিছু নিয়েছি, যেরকম ফান্ডামেন্টাল রাইট নিয়েছি, প্রিয়াম্বেল নিয়েছি, সুপ্রিম কোর্ট নিয়েছি, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা নিয়েছি। ঠিক আছে, তো 45 যখন সিঙ্গল সিটিজেনশিপ জিজ্ঞেস করেছে, তো অপশন ডি আমাদের সঠিক হবে, ব্রিটিশ কনস্টিটিউশন। নেক্সট প্রশ্ন আমরা দেখব 46, which article of the Constitution empowers the President to appoint a commission to investigate the conditions of backward classes in general and suggest ameliorative measures? তো 46-এ কী বলা আছে, কি ব্যাকওয়ার্ড ক্লাসকে নিয়ে, মানে ওবিসিকে নিয়ে একটা কমিশন তৈরি করা, যেটা ইনভেস্টিগেট করবে তার কন্ডিশন কী আছে এবং কী না আছে। তো এটা কোথায় বলা আছে? আর্টিকেল 342, 344, 340 নাকি 339? তো অপশন সি আমাদের সঠিক উত্তর হবে। 340-এ আমরা ওবিসির যে রিজার্ভেশন বা ওবিসির নিয়ে যে কথা, সেটা কিন্তু আমরা পাই। 39-এ কিন্তু আমরা এসসি এসটিদের সম্পর্কে পাবো। তো কোশ্চেন 46-এর উত্তর হয়ে গেল 340 article. Question 47. As per Constitution of India, the Legislative Assembly of a state
consist of not more than 500 and not less than 60 members, but which of the following states has 32 members? আমাদের সংবিধান অনুযায়ী লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে মানে বিধানসভাতে কোনো একটা রাজ্যের বিধানসভাতে সবথেকে বেশি 500 জন মেম্বার থাকতে পারে এবং সবথেকে কম 60 জন মেম্বার থাকতে পারে। কিন্তু এমন একটি রাজ্য আছে যেখানে শুধুমাত্র 32 জন মেম্বারই রয়েছে। সেই রাজ্যটি কোনটি? দিল্লি, সিকিম, গোয়া এবং পুডুচেরি। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে সিকিম। লিস্ট পপুলাস, সবথেকে কম জনসংখ্যা আছে এবং সেখানে কিন্তু জনসংখ্যা যেহেতু কম তাই জন্য রিপ্রেজেন্টেটিভও কম, 32 মেম্বার মাত্র আছে সেখানকার লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে। তো 47-এর উত্তর হয়ে গেল অপশন বি সিকিম। Question 48. For the members of parliament in India, who determines the salaries and allowances from time to time? তো এমপিদের যে স্যালারি আছে সেটা কে ডিটারমাইন করবে? ইউনিয়ন ক্যাবিনেট, মিনিস্ট্রি অফ পার্লামেন্টারি অ্যাফেয়ার্স, ক্যাবিনেট সেক্রেটারিয়েট নাকি পার্লামেন্ট বাই ল? তো অবশ্যই উত্তর হয়ে যাবে অপশন ডি। পার্লামেন্টের যে স্যালারি, পার্লামেন্টের মেম্বারের যে স্যালারি সেটা কিন্তু ডিটারমাইন করবে পার্লামেন্ট একটা ল দিয়ে। তো অপশন ডি আমাদের সঠিক উত্তর হবে 48-এর। 49. How many times can the President of India seek re-election to his post? তো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কতবার তার পোস্টে রি-ইলেক্ট হতে পারে? 1, 3 টাইমস, 2 টাইমস নাকি এনি নাম্বার অফ টাইমস? তো অপশন ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে যতবার খুশি সে কিন্তু প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হতে পারে। তো অপশন ডি আমাদের সঠিক উত্তর হবে। কোনো বাধ্যবাধকতা নেই যে 2বার হতে পারবে বা 3বার হতে পারে, সেরকম কিন্তু কিছু নেই। তো 49-এর উত্তর হয়ে গেল অপশন ডি। কোশ্চেন 50. The 10th schedule of the Indian Constitution talks about. তো 10 নম্বর যে শিডিউলটা আছে সেটা কী নিয়ে ডিল করে? মিউনিসিপ্যালিটিস, ফর্মস অফ ওথস, ভ্যালিডেশন অফ রেগুলেশনস এবং অপশন ডিতে আছে অ্যান্টি ডিফেকশন অ্যাক্ট। তো অপশন ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অ্যান্টি ডিফেকশন অ্যাক্ট, যেটা ভারতবর্ষের সংবিধানের প্রথম থেকে ছিল না, পরবর্তীকালে 1985 সালে 52তম সংশোধনী আইনের দ্বারা এই 10 শিডিউলটাকে অ্যাড করা হয়েছে অ্যান্টি ডিফেকশন অ্যাক্টকে। ওকে, তো 50-র উত্তর হয়ে গেল অপশন ডি। এবার আমরা দেখব কোশ্চেন 51. ইউনিয়ন টেরিটরি ইজ অ্যাডমিনিস্টার্ড বাই। তো ইউনিয়ন টেরিটরি অ্যাডমিনিস্টার করে, সেটাকে গভর্ন করে কে? গভর্নর অফ দ্য টেরিটরি। তো সেখানে কিন্তু গভর্নর থাকে না, লেফটেন্যান্ট গভর্নর থাকে। তো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, অপশন সিতে আছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া থ্রু অ্যান অ্যাডমিনিস্ট্রেটর অ্যাপয়েন্টেড বাই হিম কল্ড দ্য লেফটেন্যান্ট গভর্নর। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে লেফটেন্যান্ট গভর্নর, যাকে প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করে, তো তিনিই কিন্তু অ্যাডমিনিস্টার করেন ইউটির। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হলো। কোশ্চেন 52. ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি ওয়াজ কনস্টিটিউটেড বাই। তো দিল্লিকে ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি করা হয় কার দ্বারা? অর্ডিন্যান্স প্রমলগেটেড বাই দ্য লেফটেন্যান্ট গভর্নর, অর্ডিন্যান্স প্রমলগেটেড বাই দ্য প্রেসিডেন্ট। অপশন এ এবং বি তো কোনোভাবেই হবে না। অপশন সিতে বলা আছে 71st অ্যামেন্ডমেন্ট এবং অপশন ডিতে বলা আছে 69th অ্যামেন্ডমেন্ট। তো অপশন ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 69তম সংশোধনী আইনের দ্বারা দিল্লিকে ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি করা হয় 1991-এ। ঠিক আছে, এবং 71st অ্যামেন্ডমেন্টে তো আমাদের 3টি ভাষাকে অ্যাড করা হয়েছিল, কোঙ্কনি, মণিপুরি এবং নেপালি, তোমরা জানোই। তো 52-র উত্তর কিন্তু আমাদের হয়ে যাবে অপশন ডি। কোশ্চেন 53. আর্টিকেল 227 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ। তো 227 নম্বর আর্টিকেল কি নিয়ে ডিল করে? অপশন এতে আছে হাইকোর্টস পাওয়ার। তো অপশন এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে হাইকোর্টের পাওয়ার নিয়ে কিন্তু ডিল করে। জুডিশিয়াল রিভিউ আছে আর্টিকেল 13-তে। আর্টিকেল 93 আমরা পাবো পাওয়ার্স অফ স্পিকার, এবং ইলেকশন অফ দ্য ভাইস প্রেসিডেন্টে কিন্তু আমরা পাবো আর্টিকেল 66। প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, অবশ্যই মনে রাখবে। Question 54. At which of its session did the Congress officially accept the socialist pattern of society? তো কংগ্রেসের কোন সেশনে সোশ্যালিস্ট যে প্যাটার্ন আছে সোসাইটির সেটা মানে অ্যাডপ্ট করেছিল বা সেটা তারা গ্রহণ করেছিল? বোম্বে সেশন, আবাদি সেশন, ক্যালকাটা সেশন নাকি নাগপুর সেশন? তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে আবাদি সেশন অফ 1955-এ সোশ্যালিস্ট প্যাটার্ন অফ সোসাইটি তারা অ্যাডপ্ট করেছিল। Question 55. In which case Supreme Court held that any constitutional amendment that takes away or abridges a fundamental right conferred by Part 3 is void. তো ফান্ডামেন্টাল রাইটকে অ্যাব্রিজ করে এমন কোনো সংশোধনী আইন সেটা কিন্তু মানে সুপ্রিম কোর্ট কিন্তু কী করতে পারবে, সেটাকে নাল অ্যান্ড ভয়েড করে দিতে পারবে। সেটা আমরা কোন কেস থেকে পারবো? এসআর বোম্বাই ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, কেশবানন্দ ভারতী কেস,
গোলকনাথ ভার্সেস স্টেট অফ পাঞ্জাব। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে গোলকনাথ ভার্সেস স্টেট অফ পাঞ্জাব 1967-এ বলা হয়েছিল যে ফান্ডামেন্টাল রাইটকে কিন্তু কোনোভাবে অ্যামেন্ড করা যাবে না, কিন্তু পরবর্তীকালে এটাকে রিভাইজ করা হয় 1973-তে কেশবানন্দ ভারতীর কেসে। তখন বলা হয় যে ফান্ডামেন্টাল রাইটকে অ্যামেন্ড করা যেতে পারে, কিন্তু একটা লিমিট অবধি বেসিক স্ট্রাকচারকে কিন্তু কোনোভাবেই হ্যাম্পার করবে না। ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে আমাদের উত্তর কিন্তু হয়ে যাবে অপশন সি গোলকনাথ ভার্সেস স্টেট অফ পাঞ্জাব। নেক্সট কোশ্চেন 56. In case a president dies while in office, the vice president can act as president for a maximum period of. তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে অপশন এতে আছে 1 year, অপশন বিতে আছে 3 month, অপশন সিতে আছে 6 months এবং অপশন ডিতে আছে 2 years। অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 6 মাসের মধ্যে কিন্তু নতুন প্রেসিডেন্টকে অ্যাপয়েন্ট করতে হবে, তার ইলেকশন কিন্তু করাতে হবে। এটা আমরা আর্টিকেল 62-তে কিন্তু পাই। আর্টিকেল 62-তে বলা আছে কি প্রেসিডেন্টের অফিস বা প্রেসিডেন্টের যে পদ সেটা যখন ভ্যাকান্ট হবে তার 6 মাসের মধ্যে কিন্তু নতুন ইলেকশন করতে হবে। তো 56-এর উত্তর তাই জন্য আমাদের হয়ে গেল অপশন সি 6 months। 57. From which country was the idea of concurrent list borrowed in India? আমি বললাম যে এই প্রশ্নটা আগেও এসেছিল এবং আবার এসেছে যে কনকারেন্ট লিস্ট আমরা পেয়েছি অস্ট্রেলিয়া থেকে। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হবে। 58. Which article is for the protection of interest of minority? মাইনরিটির যে প্রোটেকশন সেটা কোথায় দেওয়া আছে? তো আর্টিকেল 59, আর্টিকেল 39, আর্টিকেল 49 নাকি আর্টিকেল 29? প্রত্যেকটাই 9 দেওয়া আছে। আমাদের উত্তর হয়ে যাবে অপশন ডি আর্টিকেল 29-এ প্রোটেকশন অফ ইন্টারেস্ট অফ মাইনরিটি দেওয়া আছে। চলো আমরা প্রত্যেকটাই দেখে নিই কি কোথায় কি আছে। আর্টিকেল 49-এ বলা আছে যে প্রোটেকশন অফ মানে মনুমেন্টসদের কথা বলা আছে, যে ন্যাশনাল যে মনুমেন্টসগুলো আছে সেগুলোকে প্রোটেকশন করতে হবে, প্রোটেক্ট করতে হবে। আর্টিকেল 39-এ আমরা পাবো কি ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, এবং আর্টিকেল 59-এ আমরা কিন্তু পাবো যে প্রেসিডেন্ট হওয়ার জন্য যে সমস্ত কন্ডিশন লাগে সেই কন্ডিশনগুলোর কথা কিন্তু আর্টিকেল 59-এ বলা আছে। ঠিক আছে, তো 58 নাম্বার কোশ্চেন আমরা দেখে নিলাম, অপশন ডি সঠিক উত্তর হয়ে গেল। নেক্সট প্রশ্ন 59. The states were reorganized in the year 1956 mainly on the basis of which criteria? তো 1956 সালে স্টেট রিঅর্গানাইজেশন করা হয়েছিল কোন ক্রাইটেরিয়ার ওপর বেস করে? এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল সিকিউরিটি, অ্যাডমিনিস্ট্রেশন ফ্যাসিলিটি, লিঙ্গুইস্টিক অ্যান্ড কালচারাল ইউনিফর্মিটি। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে লিঙ্গুইস্টিক বেসিসে কিন্তু আমাদের সেই সময় বিভিন্ন রাজ্যকে ভাগ করা হয়েছিল, এবং লিঙ্গুইস্টিকের বেসিসে ভাগ করা প্রথম রাজ্য ছিল আমাদের অন্ধ্রপ্রদেশ। এটাও কিন্তু পরীক্ষায় আসে। তো 59-এর আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। কোশ্চেন 60. হুইচ শিডিউল কন্টেইনস ফর্মস অফ ওথ অ্যান্ড অ্যাফার্মেশন? তো এটা আমরা আগেও পেয়েছিলাম, 36-এ ছিল। কী হয়ে যাবে উত্তর? অপশন সি 3rd শিডিউল। 5th শিডিউলে আমাদের বিভিন্ন শিডিউল এরিয়ার কথা আছে, 4th শিডিউলে আমরা রাজ্যসভার মেম্বারদের কথা পাবো, এবং 11th শিডিউলে আমরা পঞ্চায়েতের কথা পাবো। তো কোশ্চেন 60-এর উত্তর হয়ে গেল অপশন সি 3rd শিডিউল। নেক্সট কোশ্চেন 61. Which of the article deals with the grants in aid by the union government to the state? তো এই যে গ্র্যান্টস ইন এইড এই যে কনসেপ্ট এটা আমরা কোন আর্টিকেলে পাই? আর্টিকেল 270, আর্টিকেল 280, 275 নাকি 265? তো অবশ্যই উত্তর হয়ে যাবে অপশন সি 275 নাম্বার ধারাতে আমরা এই গ্র্যান্টস ইন এইড কিন্তু পাবো। ঠিক আছে, এবং 280-তে তোমরা প্রত্যেকেই জানো যে ফাইন্যান্স কমিশনের কথা আছে, এবং 75-এ বলা আছে, 275-এ বলা আছে গ্র্যান্টস ইন এইড। তো 61 হয়ে গেল অপশন সি। 62. Who among the following has the constitutional authority to fix rules and regulations fixing the number of members of the UPSC? তো ইউপিএসসির মেম্বার কতজন থাকবে সেই ব্যাপারটা ফিক্স করতে পারবেন কে? প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, হোম মিনিস্ট্রি নাকি ক্যাবিনেট সেক্রেটারি? এটা হবে অবশ্যই অপশন বি প্রেসিডেন্ট। Question 63. The Union Public Service Commission submits its annual report on its work to. তো ইউপিএসসির যে অ্যানুয়াল রিপোর্ট সেটা কোথায় সাবমিট করে? চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার কাছে, পার্লামেন্টের কাছে, প্রেসিডেন্টের কাছে নাকি ইউনিয়ন হোম মিনিস্টারের কাছে? অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে প্রেসিডেন্টকে কিন্তু রিপোর্ট সাবমিট করেন পাবলিক সার্ভিস কমিশন। Question 64. The government of India revoked the special status or limited autonomy granted under Article 370 of the Indian Constitution to Jammu and Kashmir when? তো কখন রিভোক করা হয়েছিল? প্রশ্নটা একটু ভালো করে দেখবে, কি রিভোক করা জিজ্ঞেস করা হয়েছে। তো অপশন এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 2019 সালের আগস্টে রিভোক করা হয়েছিল।
যদি বলা হতো যে জম্মু কাশ্মীরকে নতুন স্টেট তো না, ইউনিয়ন টেরিটরি হিসেবে কবে মর্যাদা দেওয়া হয়, সেটা কিন্তু হয়ে যাবে অক্টোবর 2019 সালের। কিন্তু যখন বলেছে রিভোক করা হয়েছে সেই স্ট্যাটাসটা 370টা, সেটা কিন্তু হয়ে যাবে অপশন এ, আগস্ট 2019। ওকে, 64-এর উত্তর হয়ে গেল অপশন এ। 65, চুজ দ্য কেস in which the Supreme Court of India by a majority ruled that Parliament could amend any part of Constitution of India but it could not alter or destroy the basic structure of the Constitution. তো কোন কেসে সুপ্রিম কোর্টের কোন কেস এটা বলেছে যে পার্লামেন্ট সংবিধানের যে কোনো জায়গাকেই কিন্তু যে কোনো পার্টকেই কিন্তু অ্যামেন্ড করতে পারে, কিন্তু এটা কখনোই কিন্তু বেসিক স্ট্রাকচারকে অল্টার করতে বা ডিস্ট্রয় করতে পারবে না। তো বেসিক স্ট্রাকচার কেস নামে পরিচিত যে কেসটা, সেটা তোমরা সবাই জানো, কেশবানন্দ ভারতী কেস 1973 সালে। ওকে, তো অপশন সি আমাদের সঠিক উত্তর হলো। নেক্সট প্রশ্ন আমরা দেখব 66। কোশ্চেন 66, ইন ইন্ডিয়া পলিটিক্যাল পার্টিস আর গিভেন রেকগনিশন বাই। তো পলিটিক্যাল পার্টিদের রেকগনিশন দেয় কে? অবশ্যই ইলেকশন কমিশন। তো অপশন এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ইলেকশন কমিশন। 67, হু ইজ দ্য হাইয়েস্ট ল অফিসার অফ ইন্ডিয়া আন্ডার আর্টিকেল 76 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। ভারতের সংবিধানের আর্টিকেল 76-এ কার কথা বলা আছে? আমরা একটু ঘুরিয়ে পেয়েছিলাম যে অ্যাটর্নি জেনারেল কত নাম্বার আর্টিকেলে আছে, অবশ্যই 76। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়াকে নিয়ে ডিল করে আর্টিকেল 76। 68, in which year Balwant Rai Mehta Committee was appointed to examine the working of the Community Development Program. তো কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামের জন্য বলবন্ত রায় মেহতা কমিটিকে অ্যাপয়েন্ট করা হয়েছিল কত সালে? 1951, 54, 1957 এবং 1960। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 1957 সালে এই যে বলবন্ত রায় মেহতা কমিটি, এটা অ্যাপয়েন্ট করা হয়েছিল। কোশ্চেন 69, হু ওয়াজ দ্য ফার্স্ট চিফ জাস্টিস অফ দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার প্রথম চিফ জাস্টিস কে ছিলেন? এম পতঞ্জলি শাস্ত্রী, এইচ.জি. কানিয়া, বিজন কুমার মুখার্জি নাকি মেহের চন্দ্র মহাজন? অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এইচ.জি. কানিয়া। তিনি কিন্তু সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার প্রথম চিফ জাস্টিস ছিলেন। নেক্সট কোশ্চেন 70, হুইচ ইজ দ্য ওল্ডেস্ট হাইকোর্ট এস্টাবলিশড ইন ইন্ডিয়া ইন 1862। তো 1862 সালে আমাদের কলকাতা, বোম্বে, মাদ্রাস এবং এলাহাবাদ এই কোর্টগুলোকে এস্টাবলিশ করা হয়েছিল, কিন্তু প্রথমে কোনটা করা হয়েছিল? অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ক্যালকাটা হাইকোর্ট। 70 হয়ে গেল অপশন বি। 71, হু ক্যান এক্সটেন্ড দ্য জুরিসডিকশন অফ এ হাইকোর্ট। এর আগেও আমরা পেয়েছি এই প্রশ্ন যে হাইকোর্টের জুরিসডিকশনকে এক্সটেন্ড করতে পারে অবশ্যই পার্লামেন্ট। তো অপশন এ আমাদের সঠিক উত্তর হবে। কোশ্চেন 72, হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন গ্যারান্টিজ প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন ফর অফেন্সেস। তো এই যে কোনো অফেন্সে কনভিকশন যারা, তাদের প্রোটেকশন দেওয়ার কথা গ্যারান্টি করেছে কোন আর্টিকেল? আর্টিকেল 19, আর্টিকেল 20, 25 নাকি আর্টিকেল 32? তো আমাদের উত্তর হয়ে যাবে অপশন বি, আর্টিকেল 20। 20 নাম্বার ধারায় কিন্তু আমাদের এই যে অফেন্সের যে কনভিকশন আছে তাদের কথা বলা হয়েছে। এখানে 3টি সাব আর্টিকেল আমরা পাবো, যখন আমরা ক্লাস করবো তখন আমরা ডিটেলস আরও পড়বো। ওকে, তো আর্টিকেল 19-এ আমরা তো অবশ্যই তোমরা জানো যে রাইট টু ফ্রিডম দেওয়া হয়েছে, 6 ধরনের ফ্রিডম দেওয়া হয়েছে। 25-এ আমাদের রিলিজিয়াস কনসাইন্স প্র্যাকটিস এই সমস্ত জিনিস আছে, এবং 32-তে আমরা পাবো কনস্টিটিউশনাল রেমেডি। ঠিক আছে, 5 ধরনের রিটের কথা আমরা পাবো আর্টিকেল 32-তে। তো এক্ষেত্রে যখন জিজ্ঞেস করা হয়েছে আর্টিকেল 20 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ওকে, কনভিকশন ফর অফেন্সেস। কোশ্চেন 73, হু অ্যাডমিনিস্টার্স দ্য ওথস অফ দ্য অফিস টু দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া বিফোর হি এন্টার্স আপন দ্য অফিস। তো সে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে কে ওথ দেয়? চিফ জাস্টিস, স্পিকার, ভাইস প্রেসিডেন্ট নাকি প্রাইম মিনিস্টার? তো অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, চিফ জাস্টিস। এই যে সেম প্রশ্নটা তোমাকে আমি দেখাচ্ছি, দাঁড়াও। 73 হয়ে গেল, আবার 77। সেম প্রশ্নটা একই জিনিস একই পাতার মধ্যে দিয়েছে, কেন দিয়েছে ভগবান জানে, কিন্তু দিয়েছে। যাই হোক, দেখো কি বলেছে পরেরটা। হাউ মেনি শিডিউলস আর দেয়ার ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ভারতের সংবিধানে কতগুলো শিডিউল আছে? এটাও আমরা আগে পেয়েছি, 12টি শিডিউল আমাদের আছে। তো অপশন ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। 75, হুইচ অ্যাক্ট গ্র্যান্টেড স্টেটহুড টু অরুণাচল প্রদেশ। তো অরুণাচল প্রদেশকে স্টেটহুড দিয়েছে কোন অ্যাক্ট? কনস্টিটিউশন অ্যাক্ট 1981, কনস্টিটিউশন অ্যাক্ট 1987 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। 1987 সালের
যে আইন তার দ্বারা কিন্তু অরুণাচল প্রদেশ স্টেটহুড পায়। এটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট হবে না, কারণ এগুলো কিন্তু আমরা স্বাধীনতার আগে ছিল, স্বাধীনতার পরে কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট নেই। তো অপশন সি ডি তো অটোমেটিক্যালি হলো না। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হলো অপশন বি। কোশ্চেন 75 হয়ে গেছে। 76, হুইচ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট মেড সিকিম এ ফুল ফ্লেজ স্টেট অফ ইন্ডিয়া? তো সিকিমকে ফুল ফ্লেজ স্টেট হিসেবে স্বীকৃতি দিয়েছিল কোন অ্যামেন্ডমেন্ট? 34th, 35th, 36 নাকি 37th? অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে 36তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1975-এ সিকিমকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হয়। তার আগে 35তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কিন্তু সিকিমকে একটা অ্যাসোসিয়েট স্টেট করা হয়েছিল, কিন্তু পরের অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে 36th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে সিকিমকে একটা ফুল ফ্লেজ স্টেট হিসেবে ঘোষণা করা হয়। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হলো। কোশ্চেন 77, হু অ্যাডমিনিস্টার্স দ্য ওথস অফ দ্য অফিস? এটা আমরা দেখলাম কি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কিন্তু প্রেসিডেন্টকে ওথ দেন। তো অপশন এ আমাদের সঠিক উত্তর হবে। এবং কোনো রাজ্যের যে গভর্নর তাকে কে ওথ দেয় জিজ্ঞেস করলে সেটা কিন্তু হয়ে যাবে হাইকোর্টের যে চিফ জাস্টিস থাকবেন সেই রাজ্যের তিনি। ঠিক আছে, তো 77-এর উত্তর কিন্তু আমাদের হয়ে গেল অপশন এ চিফ জাস্টিস। কোশ্চেন 78, which community gets special provision for central services in Article 336? তো 336 নাম্বার যে আর্টিকেল আছে সেখানে স্পেশাল প্রভিশন দেওয়া হয়েছে কোন কমিউনিটিকে? শিখ কমিউনিটি, মুসলিম কমিউনিটি, হিন্দু কমিউনিটি নাকি অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি? অপশন ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অ্যাংলো ইন্ডিয়ানদের স্পেশাল প্রভিশন দেওয়া আছে আর্টিকেল 336-এ। ওকে, তো 78 হয়ে গেল। 79 এর উত্তর আমরা দেখব কি হবে। দ্য ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাপিল বোর্ড হ্যাজ বিন এস্টাবলিশড আন্ডার হুইচ মিনিস্ট্রি? তো ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাপিল বোর্ড এটা কোন মিনিস্ট্রির আন্ডারে আছে? মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, হোম অ্যাফেয়ার্স, কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নাকি মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার? তো অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। কোশ্চেন 80, disputes between states in India comes to the Supreme Court under its? তো আর্টিকেল 131-এ সুপ্রিম কোর্টের অরিজিনাল জুরিসডিকশনের কথা বলা আছে। যখন কোনো দুটো রাজ্যের মধ্যে কোনো ঝামেলা হবে সেই কেস কিন্তু ডিরেক্ট সুপ্রিম কোর্টে চলে যাবে। যখন কোনো একটা রাজ্যের সাথে কেন্দ্রের ঝামেলা হবে সেটাও কিন্তু চলে যাবে সুপ্রিম কোর্টে। এবং যখন এক বা তার বেশি রাজ্যের সাথে কোনো ধরো দুটো বা তিনটা রাজ্যের সাথে যখন সেন্ট্রালের কোনো ঝামেলা হবে সেক্ষেত্রেও কিন্তু সেই কেস চলে যাবে সুপ্রিম কোর্টের ক্ষেত্রে। তো এটা আমরা সুপ্রিম কোর্টের অরিজিনাল জুডিশনের মধ্যে ফেলবো। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে আর্টিকেলটা 131। ওকে, তো কোশ্চেন 80 হয়ে গেল। কোশ্চেন 81 আমরা দেখব কি আছে। 53rd অ্যামেন্ডমেন্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন 1986 মেড ফুল ফ্লেজড স্টেটহুড ফর? তো ফুল স্টেটের মর্যাদা 1986-এ কে পেয়েছিল? অপশন এ মিজোরাম পেয়েছিল। ত্রিপুরা, মণিপুর, মেঘালয় হবে না। অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে মিজোরাম। কোশ্চেন 82, দ্য ফার্স্ট ওমেন গভর্নর অফ এ স্টেট ইন ফ্রি ইন্ডিয়া ওয়াজ? তো ফ্রি ইন্ডিয়ায় প্রথম মহিলা গভর্নর কে ছিলেন? ইন্দিরা গান্ধী, বিজয়লক্ষ্মী, সরোজিনী নাইডু নাকি সুচেতা কৃপালিনী? অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে সরোজিনী নাইডু উত্তরপ্রদেশের প্রথম গভর্নর ছিলেন, মহিলা গভর্নর ছিলেন। 82 হয়ে গেল। 83, হুইচ কনস্টিটিউশনাল আর্টিকেল ডিফাইন্স দ্য পঞ্চায়েত রাজ? কোন আর্টিকেলে পঞ্চায়েত রাজের কথা বলা আছে? আর্টিকেল 243-এ বলা আছে। অনেকগুলো সাব আর্টিকেল এখানে আছে, তো 243-এ পঞ্চায়েত রাজের কথা পাবো, আর 243-এর এতে কিন্তু আমরা পাবো গ্রাম সভার কথা। ওকে, তো 83 হয়ে গেল অপশন বি। 84, দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অফ ইন্ডিয়ান ইউনিয়ন ওয়াজ অ্যাডপ্টেড অন? তো ভারতের যে জাতীয় পতাকা আছে সেটাকে অ্যাডপ্ট করা হয়েছিল কত সালে? 1947, 15th of August, 26th November 1949, 1947, 22nd July নাকি 26th of January 1950? তো অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 22শে জুলাই 1947 সালে ভারতের জাতীয় পতাকাকে অ্যাডপ্ট করা হয়েছিল। তো 84-এর উত্তর হয়ে গেল অপশন সি। কোশ্চেন 85, দ্য ভাইস প্রেসিডেন্ট ইজ দ্য এক্স অফিসিও চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা, লোকসভা, প্ল্যানিং কমিশন নাকি ন্যাশনাল ডেভেলপমেন্ট কমিশন বা কাউন্সিল? তো এটার উত্তর হয়ে যাবে অপশন এ রাজ্যসভা। যিনি ভাইস প্রেসিডেন্ট হবে তিনি কিন্তু পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান হয়ে যাবেন। ঠিক আছে, তো অপশন এ আমাদের সঠিক উত্তর হয়ে গেল। আর্টিকেল 64-এ আমরা এই কথা পাই। তো 85-এর উত্তর হয়ে গেল অপশন এ। নেক্সট প্রশ্ন আমরা দেখব 86। Question 86, which of the following committees
সাজেস্টেড ইনকর্পোরেটিং ফান্ডামেন্টাল ডিউটিস ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। আমরা দেখলাম যে ফান্ডামেন্টাল ডিউটি ভারতের সংবিধানে প্রথম থেকে ছিল না, 1976 সালে 42তম অ্যামেন্ডমেন্টের দ্বারা কিন্তু আমরা অ্যাড করেছি। তো এই যে অ্যাড করলাম সেটা কোন কমিটির রেকমেন্ডেশনে আমরা করেছিলাম? শরণ সিং কমিটি, নরসিমহা কমিটি, রাঘবন কমিটি নাকি মালহোত্রা কমিটি? অপশন এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে শরণ সিং কমিটি। রেকমেন্ডেশনে কিন্তু আমরা ফান্ডামেন্টাল রাইটকে অ্যাড করেছি, তো অপশন এ সঠিক উত্তর হয়ে গেল। কোশ্চেন ফর 87, হুইচ পার্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ডেসক্রাইব সিটিজেনশিপ অ্যাট দ্য কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন? তো পার্ট 2তে আমরা সিটিজেনশিপের ধারণা পাই, তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। পার্ট 1-এ আমরা ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি পাবো, পার্ট 3-তে আমরা ফান্ডামেন্টাল রাইট পাবো এবং পার্ট 4-এ আমরা ডিপিএসপি পাবো, প্রত্যেকেই জানো, তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে গেল পার্ট 2। কোশ্চেন 88, হু ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া when a constitutional status for the Panchayat Raj and Urban Self-Governing Institution was accorded? তো পঞ্চায়েত রাজ এবং আরবান সেলফ গভর্নিং যে ইনস্টিটিউশন অর্থাৎ মিউনিসিপ্যালিটি, এটাকে আমরা অ্যাড করেছিলাম 1993-তে, 1992-তে 73 এবং 74তম অ্যামেন্ডমেন্টের দ্বারা। ওই যে 1992, সেই সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী তো কোনোভাবেই ছিলেন না। তো নরসিমহা রাও এবং অটল বিহারী বাজপেয়ীর মধ্যে একটা কনফিউশন হলেও হতে পারে তোমাদের, কিন্তু উত্তর কিন্তু অবশ্যই পিভি নরসিমহা রাও। ঠিক আছে, নেক্সট আমরা দেখব 89, দ্য 6th শিডিউল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডাজ নট প্রোভাইড অ্যাডমিনিস্ট্রেশন ফর। এবার কিন্তু শিডিউল থেকে অনেকগুলো প্রশ্ন এসেছে, আমাদের আছেই মাত্র 12টা শিডিউল, তার থেকে কিন্তু 5-6টা প্রশ্ন আমরা অলরেডি পেয়ে গেলাম। ঠিক আছে, তো কনস্টিটিউশনের শিডিউল, পার্ট এবং আর্টিকেল নিয়ে আমরা নেক্সট উইকে খুব ভালো একটা ক্লাস করব, অবশ্যই তোমরা দেখো। ঠিক আছে, 89-এর উত্তর হয়ে যাবে আমাদের আসাম, মেঘালয়, ত্রিপুরা, এই তিনটির সম্পর্কেই বলা আছে এখানে, কিন্তু মণিপুরের সম্পর্কে কোনো কিছু এই শিডিউলে বলা নেই, তাই জন্য অপশন ডি আমাদের সঠিক উত্তর হবে মণিপুর। কোশ্চেন 90, হু অফ দ্য ফলোয়িং ইজ দ্য চেয়ারম্যান অফ দ্য ন্যাশনাল ওয়াটার রিসোর্স কাউন্সিল? তো ন্যাশনাল ওয়াটার রিসোর্স কাউন্সিলের চেয়ারম্যান কে হন? প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া হন, তো অপশন এ আমাদের সঠিক উত্তর হবে। কোশ্চেন 91, হুইচ অফ দ্য ফলোয়িং অফিসিয়াল ডকুমেন্টস ইজ রিলেটেড টু ইন্ডিয়া? তো ভারতবর্ষের সাথে কোন ডকুমেন্টটা রিলেট করা যায়? হোয়াইট পেপার, গ্রিন পেপার, ইয়েলো পেপার নাকি ব্লু বুক? এটা আমি ঠিক জানি না, কি উত্তর হবে পিএসসি নেওয়ার পর আমি তোমাদের জানিয়ে দেবো। 91, আর যদি কেউ জানো তাহলে সেটা কমেন্টে জানিও। ঠিক আছে, 92, ইন হুইচ কেস দ্য সুপ্রিম কোর্ট স্পেশালি ফাইন্ড দ্যাট প্রিয়াম্বল ইজ নট এ পার্ট অফ কনস্টিটিউশন? তো কোন কেসে সুপ্রিম কোর্ট বলেছিল যে প্রিয়াম্বেল কিন্তু সংবিধানের কোনো পার্ট নয়? কেশবানন্দ ভারতী কেস, বেরুবাড়ি ইউনিয়ন কেস, বোথ এ অ্যান্ড বি এবং নান অফ দ্য অ্যাবাভ? অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। বেরুবাড়ি কেসে সুপ্রিম কোর্ট বলেছিল যে প্রিয়াম্বেল কিন্তু কনস্টিটিউশনের একটি পার্ট নয়। পরবর্তীকালে কেশবানন্দ ভারতীতে সেটা আমরা রিভাইজ করে নিই, সেখানে আমার বলা হয়েছিল যে প্রিয়াম্বেল অবশ্যই একটি পার্ট সংবিধানের। ওকে, তো 92-র উত্তর হয়ে গেল অপশন বি। কোশ্চেন 93, which article lays down that the laws declared by the Supreme Court would be binding on all courts of India? তো কোন আর্টিকেল বলে যে সুপ্রিম কোর্ট যে লটা বানাবে সেটা কিন্তু সমস্ত কোর্টের ওপরেই প্রযোজ্য হবে, কোর্ট কিন্তু বাধ্য সেই ল মেনে নিতে? তো কোন আর্টিকেলে বলা আছে? আর্টিকেল 131, 141, 142 এবং 143। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। 141 নাম্বার ধারাতে সুপ্রিম কোর্টের যে ল সেটা কিন্তু সমস্ত কোর্টের ওপরেই প্রযোজ্য হবে সেটা বলা আছে। আর্টিকেল 131-এ আমরা দেখলাম যে অরিজিনাল জুরিসডিকশনের কথা বলা আছে সুপ্রিম কোর্টের। 143-এ আমরা দেখতে পাবো যে পাওয়ার অফ প্রেসিডেন্ট টু কনসাল্ট সুপ্রিম কোর্টের সাথে কনসাল্ট করতে পারবে, এবং 142 কিন্তু সেরকম ইম্পর্টেন্ট নয়। তো 141 আমাদের সঠিক উত্তর হয়ে গেল অপশন বি। 94, হুইচ কমিটি রেকমেন্ডেড কনস্টিটিউশনাল স্ট্যাটাস টু পঞ্চায়েত? পঞ্চায়েতকে যে কনস্টিটিউশনাল স্ট্যাটাস দিতে হবে সেটা কোন কমিটি রেকমেন্ড করেছিল? LM সিংভি কমিটি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। কোশ্চেন 95, হাউ মেনি আর্টিকেলস ওয়ার রিটেন অন দ্য কনস্টিটিউশন হোয়েন ইট কেম ইনটু এফেক্ট? যখন এটা শুরু হয়েছিল তখন এখানে কতগুলো আর্টিকেল ছিল? প্রথম প্রশ্নটা আমরা শুরু করেছিলাম এটা দিয়ে, 395টা আর্টিকেল ছিল। ওকে, এবং 8টা শিডিউল ছিল, বর্তমানে যেটা 448টা আর্টিকেল এবং 12টা শিডিউল রয়েছে। ঠিক আছে, তো 95 অপশন ডি সঠিক উত্তর হলো। 96, the administrative and operational control of the armed force is
এক্সারসাইজড বাই দ্য, তো আর্মড ফোর্সের যে অপারেশনাল কন্ট্রোল আছে সেটা কে অ্যাডমিনিস্টার করেন? ক্যাবিনেট কমিটি অন পলিটিক্যাল অ্যাফেয়ার্স অফ দ্য প্রাইম মিনিস্টার অ্যাজ দ্য চেয়ারম্যান। মিনিস্ট্রি অফ ডিফেন্স আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, মিনিস্ট্রি অফ ডিফেন্স এটাকে কিন্তু এক্সারসাইজ করে। ওকে, নেক্সট আমরা দেখব কোশ্চেন 97, আন্ডার হুজ ডিরেক্ট সুপারভিশন ইজ দ্য লোকসভা সেক্রেটারিয়েট। তো লোকসভা সেক্রেটারিয়েট কে হবে? স্পিকার অফ লোকসভা হবে। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হবে, যে কিন্তু সুপারভিশন করবে। ঠিক আছে, নেক্সট আমরা দেখব কোশ্চেন 98, দ্য প্রিয়াম্বেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ ইন্সপায়ার্ড বাই দ্য প্রিয়াম্বেল অফ কনস্টিটিউশন অফ হুইচ কান্ট্রি। তো ইউএসের যে প্রিয়াম্বেল সেটার থেকে কিন্তু ভারতের সংবিধান অনুপ্রাণিত হয়েছিল এবং সেরকমভাবে তৈরি করেছিল, তাই জন্য অপশন এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, ইউএস কনস্টিটিউশন। কোশ্চেন 99, হুইচ আর্টিকেল ইজ রিলেটেড টু ইকুয়ালিটি বিফোর ল। ইকুয়ালিটি বিফোর ল এটা কোন আর্টিকেলে বলা আছে? আর্টিকেল 94, 24, 14 নাকি 19? তো এটা প্রত্যেকেই জানো কি অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে। রাইট টু ইকুয়ালিটি এটা আমরা ইউকে থেকে পেয়েছি, এই আর্টিকেলটা হয়ে যাবে আর্টিকেল 14। আর্টিকেল 19-এ আমরা 6 ধরনের ফ্রিডমের কথা পাবো। 24-এ আমাদের আছে হচ্ছে চাইল্ড লেবারকে মানে বিভিন্ন খনি, ফ্যাক্টরি এই সমস্ত জায়গায় যাতে চাইল্ড লেবার না থাকে সেটা বলা আছে, এবং 94-এ কিন্তু আমরা স্পিকার সম্পর্কে পাবো। তো এক্ষেত্রে আমাদের উত্তর হয়ে গেল অপশন সি। কোশ্চেন 100, হুইচ রাইট ওয়াজ নট টেকেন ফ্রম দ্য ব্রিটিশ কনস্টিটিউশন ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো ভারতের সংবিধানের কোন রাইটটা আমরা ব্রিটিশ সংবিধান থেকে নেই? ফ্রিডম অফ প্রেস, রাইট টু ভোট, ফান্ডামেন্টাল রাইটস নাকি এডুকেশনাল রাইট। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, ফান্ডামেন্টাল রাইটকে আমরা ইউএস থেকে নিয়েছি, তো ব্রিটিশ থেকে তো কোনোভাবেই নিই, ব্রিটিশ সংবিধান থেকে। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হলো। তো এর সাথে সাথে আমাদের ইন্ডিয়ান পলিটি থেকে 100টা প্রশ্ন, যেটা WBCS মেন্স 2023 পেপার 5-এ এসেছিলো, সেগুলো আমরা করে নিলাম। বাদবাকি পার্টটা অর্থাৎ 100টা ইন্ডিয়ান ইকোনমির প্রশ্ন আমরা আগামীকালকে ক্লাসে করব। টিল দেন সবাই ভালো থেকো, সবাইকে থ্যাংক ইউ, বাই।